আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষে আমি মোসাম্মদ নাহিদা আক্তার, সহকারী শিক্ষক, কর্মরত আছি ধলা নামাপাড়া ডাক্তার আবুল কাশিম দাখিল মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহ। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আস্থাভাজন সুধীজন, আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সবাইকে স্বাগত, অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সেই আরেকটি মজার কবিতা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাটোরের বনলতা সেন কম বেশি সবাই ওনার নাম জানি। কে লিখেছেন তোমরা কি জানো? হ্যাঁ, কবি জীবনানন্দ দাশ, প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশ। তার লেখা একটি ছোট্ট, তারপরেও এই কবিতার ভেতরে প্রকৃতি, প্রেম, রূপ, রস সব কিছু মিলে এক অনবদ্য কবিতা, সেই মাঠ এই দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই দিন এই মাঠ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কবি জীবনানন্দ দাশের জন্ম, মৃত্যু, তার কর্মকাণ্ড, তার বাবা মা কি লিখেছেন, তারপর কি পুরস্কার পেয়েছেন এবং তার জীবনাবসান, তার সাথে কবি জীবনানন্দ দাশের কিছু গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা স্ক্রিনে যাই, অর্থাৎ আমরা হোয়াইট বোর্ডের দিকে একটু নজর দিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সেই দিন এই মাঠ, কবি জীবনানন্দ দাশ। জন্ম 17 ফেব্রুয়ারি 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছেন। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, একই সালে দুজন কবির জন্ম হয়েছে। তোমরা কি বলতে পারো? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ, দুজন কবিরই 1999 সালে জন্ম। এটা প্রায় সময় পরীক্ষায় আসে, তোমরা এটা খুব মনোযোগ সহকারে মনে রাখবে। তারপর দেখো ওনার পিতৃ পরিচয়। কবি জীবনানন্দ দাশের পিতার নাম সত্যেনন্দন দাস, মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। শিক্ষার্থী বন্ধুরা, কবি জীবনানন্দ দাশ, ওনার শিক্ষা জীবন নিয়ে একটু আলোচনা করি। উনি মাধ্যমিক অর্থাৎ মেট্রিক দিয়েছেন 1915 খ্রিস্টাব্দ ব্রজমোহন স্কুল, বরিশাল থেকে। উচ্চ মাধ্যমিক দিয়েছেন আইএ অর্থাৎ 1917 খ্রিস্টাব্দ ব্রজমোহন কলেজ, বরিশাল। উচ্চতর শিক্ষা বিএ অনার্স 1919 খ্রিস্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর এমএ, ওনার বিষয় ছিল, সাবজেক্ট ছিল ইংরেজি। এমএ ইংরেজি 1921 খ্রিস্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, চলো কবি জীবনানন্দ দাশ, ওনার জন্ম দেখলাম, পিতৃমাতৃ পরিচয় দেখলাম, শিক্ষা জীবন দেখলাম। এবার আমরা ওনার পেশা দেখব, অর্থাৎ উনি কি করতেন। উনি অধ্যাপনা করেছেন। কোথায় কোথায় অধ্যাপনা করেছেন সেটা আমরা দেখে নেই। কলকাতা সিটি কলেজ 1922 থেকে 1928, বাগেরহাট কলেজ 1929, দিল্লির রামজশ কলেজ 1929 থেকে 1930, ব্রজমোহন কলেজ 1935 থেকে 1946, খড়গপুর কলেজ 1951 থেকে 1952, বড়িয়া কলেজ 1952, হাওড়া গার্লস কলেজ 1953 থেকে 1954। উনি
সম্পাদনাও করেছেন। আমরা সেটার নাম জেনে নেই। কি বলো শিক্ষার্থী বন্ধুরা? দৈনিক স্বরাজ, তিনি এটার সম্পাদনা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা কবি জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করি। কি বলো? উনি তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো দেখো, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমি, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। উপন্যাস মাল্যবান সতীর্থ, প্রবন্ধ কবিতার কথা, কবি জীবনানন্দ দাশ সাহিত্যে মানে একটা অনবদ্য সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্যের জন্য। উনি পুরস্কার পেয়েছেন। কি পুরস্কার পেয়েছেন চলো এটা আমরা দেখে নিই। রবীন্দ্র স্মৃতি 1952, সাহিত্য অকাডেমি 1955। এটা আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা কবির মৃত্যু নিয়ে আলোচনা করি, অর্থাৎ উনি কত সালে মৃত্যুবরণ করেছেন। দেখো, 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় কবি গুরুতর আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধি হচ্ছে ভারতে। কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবি জীবনানন্দ দাশের আমরা জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম, পুরস্কার, জীবনাবসান, ওনার পড়াশোনা এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা এই যে তিনি বাংলা সাহিত্যে আসলেন, কিভাবে আসলেন সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো চলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিয়েছি। দেখো, জীবনানন্দ দাশের প্রথম নজরুল, সত্যেন্দ্রনাথ, মোহিতলাল তাদের কাব্যধারার প্রভাব থাকলেও তার যে জীবনানন্দ দাশের প্রথম যে কাব্যগ্রন্থ বা কাব্যধারা, সেখানে তিনি নজরুল, সত্যেন্দ্রনাথ, মোহিতলালের কাব্যধারাকে কি করেছিল, প্রভাব ছিল তার কাব্যগ্রন্থে। কিন্তু পরবর্তীতে তার দ্বিতীয় কাব্যগ্রন্থে তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী, অর্থাৎ তার নিজস্বতায়। অর্থাৎ আগের কবির ছিল তার কিছুটা ধারা ছিল, সেই নজরুল, সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল তাদের কবিতার কিছুটা ঢং বা প্রভাব তার কবিতায় ছিল। কিন্তু দ্বিতীয়বার যখন কবি তার কবিতা লেখা শুরু করলেন, কাব্যগ্রন্থে বিচরণ করলেন, তখন তার একদম নিজস্বতা, মৌলিক হচ্ছে নিজস্ব, তার নিজস্ব স্বকীয়তায় সে কী করেছিল, একেবারেই ভিন্ন পথে চলে গিয়েছিল। দেখো, রবীন্দ্রনাথের নিবিড় প্রকৃতি চেতনা তার কবিতায় গভীর দ্যোতনা লাভ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় প্রকৃতি চেতনা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রকৃতিকে নিয়ে লিখেছেন। আমরা একটু রবীন্দ্রনাথের এই মুহূর্তে একটা গানের এক লাইন বলি, সেটা হচ্ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। অর্থাৎ এখানে প্রকৃতিকে কবি তার গানের মাধ্যমে তুলে ধরেছেন। সেরকম রবীন্দ্রনাথের নিবিড় প্রকৃতির চেতনা তার কবিতায় কী করেছিল, দ্যোতনা লাভ করেছিল। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ তার কাব্য হয়ে উঠেছে কে, চিত্ররূপময়। অর্থাৎ কবিতার লিখনিত যা লিখেছেন তার প্রকৃতির প্রেম, রূপ, রস সব কিছু তার একটা চিত্রের রূপ পেয়েছে। বিশেষত হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থে। রূপসী বাংলা কাব্যগ্রন্থে যেভাবে আবহ বাংলা এবং আবহমান বাংলার চিত্ররূপ কি করেছিল, অনুসূক্ষ্ম সৌন্দর্য প্রকাশ করেছিল তার এই লিখনের মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, তার সব কিছুতে লিখনি ছিল প্রকৃতি নিয়ে, প্রকৃতির প্রেম নিয়ে। কিন্তু এই প্রকৃতির প্রেমের পরেও তার কি হয়েছিল, তার একটু ব্যত্যয় ঘটেছিল। দেখো কি সেটা, প্রকৃতির পাশাপাশি তার শিল্পজগতে মূর্ত হয়েছিল।
তার শিল্প জগতে কীভাবে মূর্ত হয়েছিল দেখো। বিপন্ন মানবতার ছবি এবং আধুনিক নগর জীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা ও সংশয়বোধ, এগুলো তার চিত্র জগৎ যেটা ছিল, শিল্প জগৎ ছিল, সেখানে কি করেছিল, তাকে মূর্ত করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবনানন্দ দাশ ছিলেন বাংলা কাব্য আন্দোলনের, অর্থাৎ কাব্যের যে আন্দোলন, সেই আন্দোলনের রবীন্দ্র বিরোধী ৩০-এর কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ কি বলেছেন। জীবনানন্দ দাশ ছিলেন বাংলা কাব্য আন্দোলনের রবীন্দ্র বিরোধী ৩০-এর কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম একজন কবি। পাশ্চাত্যের মডার্নিজম এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী বঙ্গীয় সমাজের বিদগ্ধ মধ্যবিত্তের মনন ও চৈতন্যের সমন্বয় ঘটে তার কাব্য আন্দোলনের। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে মধ্যবিত্ত যারা ছিল, ওই মধ্যবিত্তদের কি ছিল, মনন ও চৈতন্যর সমন্বয় ঘটেছিল তার কবিতার মাধ্যমে, তার লিখনের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো, এই যে কবি এই কবিতাটা লিখেছেন, এই কবিতাটা পড়ার পরে আমরা কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য চেতনায় নিজেকে সম্পৃক্ত করে অমরত্ব লাভে অনুপ্রাণিত হওয়া, এই কবিতার মাধ্যমে কবি কি ফুটিয়ে তুলেছেন আমরা সেটা একটু জেনে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য চেতনায় নিজেকে সম্পৃক্ত করে অমরত্ব লাভে অনুপ্রাণিত হওয়া, মানুষের গড়া সভ্যতা বিলীনের বাস্তবতা সম্পর্ক, নশ্বর মানব জীবনের অবিনশ্বর প্রকৃতির প্রবাহ চেতনা সম্পর্ক, প্রকৃতির চিরকালীন সৌন্দর্যকে আত্মবোধের শক্তিতে উপস্থাপনের কৌশল, মানুষের স্বপ্ন পূরণে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্যদানের দিক সম্পর্ক। এতক্ষণ আমরা এই কবিতা পাঠের পরে আমরা কি কি জানতে পারবো, শিখতে পারবো, সে সম্পর্কে জানলাম। এখন কবি জীবনানন্দ দাশ কি লিখেছেন, সেই দিন এই মাঠ, এই যে এটা পড়ব, এটার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা একটু বলি কেমন। সভ্যতার ধ্বংস ও বিনির্মাণে আপন মহিমা ও সৌন্দর্য নিয়ে মানবের সেবাদাত্রী প্রকৃতির অমরত্বের দিকটি তুলে ধরা। অর্থাৎ কবি এই পাঠের মাধ্যমে বলেছেন সভ্যতা ধ্বংস হবে, আবার বিনির্মাণ হবে। সেটা কিভাবে হবে, সেই সেবাদাত্রী সেই বিষয়টাকে কি করেছেন, তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতার উৎস, এই কবিতাটা কোত্থেকে আসছে পরিচিতি জেনে নেই। সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ মোটামুটি ধারণা নিয়েছ, এবার তোমরা একটু বইটা সামনে নিয়ে বসো। অর্থাৎ এখন কবিতাটা পাঠ করব, তারপরে বিশ্লেষণ করব, সারমর্ম বলে দেব, চেষ্টা করব জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন কেমন হতে পারে তোমাদের সেটাকে তুলে ধরার। তো চলো এবার আমরা কবিতাটা পাঠ করি। সেই দিন এই মাঠ। যদিও এই কবিতাটি ছোট একটি কবিতা, এই কবিতার মধ্যে কবি প্রকৃতিকে অনুপমভাবে তুলে ধরেছেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবিতাটি পাঠ করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্ন স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এসিরিয়া ধুলো আজ বেবিলন
ছাই হয়েছে আজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতা পাঠটা শুনলাম। এবার আমরা এই যে কবিতা পাঠের এই কবিতার একটু পরিচিতিটা আমরা জেনে নিই। সভ্যতা একদিকে কি হয়, ক্ষয়িষ্ণু হয়, আরেকদিকে নির্মাণ হয়। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাই বলে কি প্রকৃতি থেমে থাকে? না, প্রকৃতি থেমে থাকে না। প্রকৃতিতে মাঠের চঞ্চলতা, চালতা ফুলের পরে শিশিরের ভেজা, খেয়া নৌকো, পাড়ে ভেড়া, সব কিছু প্রকৃতিতে। এই প্রকৃতিতে সবসময় তার নিয়মের গতিতেই চলবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবিতার প্রত্যেকটা চরণের বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা তৈরি তো? চলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তোলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো, কবি জীবনানন্দ দাশ হচ্ছে প্রকৃতির কবি, এটা আগেই বলেছিলাম। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার একেবারে নিজস্ব মৌলিক প্রক্রিয়া। অর্থাৎ কবি প্রকৃতিকে নিয়েই তার লেখা, তার অনবদ্যতা সৃষ্টি করা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতির তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। তারপর দেখো, সেই দিন এই মাঠ কবিতা প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের মধ্যে সভ্যতার ধ্বংস ও নির্মাণের বিষয়টি প্রতিফলিত করেছে। সভ্যতার বিচিত্র বিবর্তনের মধ্যেও আপন রূপ রস কি হবে, তার থেকেই যাবে, রয়ে যাবে। পৃথিবীতে প্রাণের যে প্রবাহ, তার ঘটনা কি করবে, তার নিয়মেই সে চলে যাবে, সে থামবে না, সে থামতে পারে না। তাই তো সৃষ্টি আর ধ্বংসের খেলায় পৃথিবী যেমন চলছে তেমনই চলবে। পৃথিবীর বুকে সোনার স্বপ্নের মাঠ চিরন্তন, এর কোনো শেষ নেই, এর কোনো বিকল্পও নেই। প্রকৃতির যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই। বিকল্প আছে কৃত্রিমতায়, কিন্তু প্রকৃতি তার নিয়মের গতিতেই চলে যাবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরের অংশে যাই। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমিটা কি? আমি হচ্ছে কবি জীবনানন্দ দাশ। চলে যাব, কোথায় চলে যাবে? কবি এখানে তার মৃত্যুর দিকটি তুলে ধরেছেন। অর্থাৎ কবি এখানে বলতেছেন যে মৃত্যুর মধ্য দিয়ে আমি পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। কবি প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে ধারণ করে নিজেকে নিয়ে উপস্থাপন করেছেন। অর্থাৎ পৃথিবীর সকল মানুষের একদিন মৃত্যু হবে, সেটা না বলে কবি তার নিজের মৃত্যুকে এখানে তুলে ধরেছেন। অর্থাৎ কবি একদিন মৃত্যুবরণ করবেন, প্রকৃতির নিয়মে সে চলে যাবে পৃথিবী থেকে। কিন্তু প্রকৃতি কিন্তু তার নিয়মেই চলতে থাকবে। তিনি থাকবেন না বলে চালতা ফুল কি শিশিরে ভিজবে না? তার নরম গন্ধ, সেই গন্ধ কি প্রকৃতিতে ছড়াবে না? কবি এটা নিয়ে তার একটা সংশয় বলা যাবে না, আসলে তার এটা একটা চেতনা, চিন্তা যে হ্যাঁ আমার মৃত্যু হবে, কিন্তু চালতা ফুলের কিন্তু কি হবে না, গন্ধ কিন্তু বন্ধ হবে না। সে কিন্তু তার গন্ধ বিলিয়ে যাবে যুগের পর যুগ। তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি জানেন পৃথিবীতে মানব কল্যাণে, শিক্ষার্থী বন্ধুরা এই যে কবিতার লাইন, এটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, কারণ এটা পরীক্ষায় অনুধাবনে অনেক সময় প্রশ্ন আসে। দেখো, কবি জানেন পৃথিবীতে মানবের তরে মানব কল্যাণের জন্য মানব যে কর্ম কল্যাণ সব কিছুই কিন্তু থেকে যাবে। সেটা ভালোটাও থেকে যাবে, খারাপটাও থেকে যাবে। খারাপটা মানুষের খারাপ দৃষ্টি হয়ে থাকবে, কিন্তু যেটা ভালো মানবের কল্যাণ
কল্যাণময় কর্ম, সেটা কিন্তু আজীবন থেকে যাবে এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে। সব কিছু বিলীন হলেও কিন্তু এই কর্ম অর্থাৎ কল্যাণময় কর্ম এটা কখনো বিলীন হবে না। শুধু ব্যক্তি মানুষটি হারিয়ে যায়, প্রকৃতি হারায় না। পৃথিবী তার গতিময়, প্রকৃতির স্বাভাবিকতার কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। তিনি না থাকলে, কবি এখন বলতেছেন তিনি যদি না থাকেন, অর্থাৎ তিনি যদি না থাকেন তাহলে কি লক্ষ্মী পেঁচা কি তার মঙ্গলকর গান শোনাবে না? তার কি বন্ধ হয়ে যাবে? না, এই সব কিছুই তার স্বাভাবিক নিয়মে চলতে থাকবে। তারপরের অংশে দেখো, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। আমরা জানি পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি। পৃথিবীতে জন্ম নিলে একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে, এটা শাশ্বত নিয়ম, ধ্রুব সত্য। জন্মিলে মরিতে হইবে। মানুষ মরণশীল। প্রকৃতির নিয়মের সাথে তার মরণের সম্পর্ক কি নেই, প্রকৃতির সাথে মরণের সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতি তার গতিশীল, প্রকৃতি কিন্তু তার গতিতেই চলতে থাকে বন্ধুরা। কারো মৃত্যুতে প্রকৃতির কিন্তু কিছু এসে যায় না। আজ যদি আমি মারা যাই, আমার চারপাশ কি থমকে যাবে, স্তব্ধ হয়ে যাবে? না শিক্ষার্থী বন্ধুরা, হয়তো কতক্ষণ, কিছুক্ষণ, কয়েকদিন একটু নীরব থাকবে, স্তব্ধ থাকবে, তারপর সেই প্রকৃতির নিয়মে সব কিছু আবার স্বাভাবিক গতিতে চলবে। শিক্ষার্থী বন্ধুরা, তাই পৃথিবীর চারদিকে প্রকৃতি শান্ত থাকে, ভিজে ফুলের গন্ধ ছড়ায়, পাখিরা মৃদু কলরব, তারা কিন্তু কলরব করতেই থাকে। তুমি চাও বা না চাও, আমি চাই বা না চাই, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আবার খেয়া নৌকা বলতে কি বোঝো শিক্ষার্থী বন্ধুরা? খেয়া নৌকা হচ্ছে এপার থেকে, নদীর এপার থেকে ওপারে পারাপারের যে নৌকা, সেটা হচ্ছে খেয়া নৌকা। দেখো, কোনো এক রাতে মাঝি এপার থেকে ওপারে লোক আনা নেওয়া করতে করতে মধ্যরাত, সে তখন কোনো এক চরে খেয়া নৌকো নিয়ে বসে আছেন। ভোর হবে, সেই ভোরে আবার কি করবে, নৌকো নিয়ে তার পারাপার শুরু করবে। এই যে তার খেয়া নৌকো নিয়ে বসে থাকা, এটা প্রকৃতির নিয়মে, অর্থাৎ প্রকৃতি চাইছে আর না চাইলেও প্রকৃতির নিয়মে চলতে থাকবে। একদিন সব কিছু যদি শেষও হয়ে যায়, এই খেয়া নৌকো যদি না চালানো হয়, মাঝিদের নাও চালায়, কি হবে তার? এই গল্পগুলো একদিন গল্প হয়েই বেঁচে রবে মানুষের মুখে মুখে। এখানে হারানো যে গল্পগুলা, এই হারানো গল্পগুলোও কিন্তু এই সবের মধ্যে কি রাখা যাবে, বেঁধে রাখা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবিতার শেষ চরণে যাব। এখানে সভ্যতা নিয়ে বলা হয়েছে। এসিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। শিক্ষার্থী বন্ধুরা, সভ্যতা একদিন বিলীন হয়, আবার নির্মাণ হয়। এখানে এসিরিয়া ধুলো আর বেবিলন ছাই। এসিরিয়া যে সভ্যতা ছিল, সে সভ্যতায় ধুলো পড়েছে আর বেবিলনে ছাই হয়েছে। কিভাবে, সেটা আমরা একটু দেখি। পুরনো সভ্যতা ধ্বংস হয়, নতুন সভ্যতা গড়ে ওঠে। এসিরিয়া সভ্যতা বিলুপ্তির, নতুন আরেক সভ্যতা গড়ে উঠেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একসময় রাজ্য, প্রশাসন, স্থাপত্য শিল্প, ভাস্কর্য এবং কলা শিল্পের পৃথিবীর অদ্বিতীয় হিসেবে চিহ্নিত ছিল এশিয়ার সভ্যতা। কিন্তু সেই সভ্যতা কিন্তু আজ আর নেই, ধ্বংস হয়ে গেছে। বেবিলনীয় সভ্যতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস নিয়ে চিরকাল কি করেছে, সতেজ এবং প্রাণময়। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর বহামানতা, মানুষের সাধারণ মৃত্যু,
কি করতে পারে না? রহিত করতে পারে না, থামিয়ে দিতে পারে না। জগতে সব কিছুই আছে, মৃত্যু আছে, কিন্তু মানুষের স্বপ্নের কোনো কি নাই? মৃত্যু নাই, শেষ নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতার আমরা প্রত্যেকটা লাইনের চরণের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলো এই কবিতার মূল বক্তব্যটা কি সেটা একটু দেখে নেই। দেখো, প্রকৃতির কবি জীবনানন্দ দাশ রচিত সেই দিন এই মাঠ কবিতাটি উল্লেখযোগ্য একটি কবিতা। কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। কবিতায় সভ্যতার ধ্বংস ও বিনির্মাণ উভয় দিকে প্রতিফলিত হয়েছে। এই কবিতায় কবি কি করেছেন? একদিকে সভ্যতার ধ্বংস দেখিয়েছেন, আরেকদিকে বিনির্মাণটা ফুটিয়ে তুলেছেন। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। কিন্তু মানুষ মরণশীল। ব্যক্তি মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়লেও প্রকৃতিতে চিরকাল কি চলবে? তার ব্যস্ততা চলবেই। মানুষের মৃত্যু হলেও প্রকৃতির ব্যস্ততা কিন্তু চলেই যাবে, চলতেই থাকবে, থামবে না। মানুষের মৃত্যু আছে, কিন্তু জগতের সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। আমার মৃত্যু আছে, কিন্তু এই পৃথিবীর মৃত্যু নেই, প্রকৃতির মৃত্যু নেই। তাই পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু ঠেকাতে পারে না। স্বপ্নকে বাঁচাতে পারে, মানুষকে বাঁচাতে পারে না ঠিক, কিন্তু স্বপ্নকে কি করতে পারে? বাঁচাতে পারে। মানুষের স্বপ্ন আর প্রকৃতি তাই এক হয়ে বেঁচে থাকবে অনন্তকাল। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার এতক্ষণ আমরা কি দেখলাম? মূল বক্তব্যটা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, চলো এ পর্যায়ে আমরা একটু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের কিছু ধারণা দিই। জ্ঞানমূলক প্রশ্ন কেমন হতে পারে? পৃথিবীর এই সব গল্প চিরকাল কি হবে? প্রশ্ন এরকম জ্ঞানমূলক হতে পারে। হবে এমন কোনো কথা নেই, তোমাদেরকে ধারণা দিচ্ছি। পৃথিবীর এই সব গল্প চিরকাল কি হবে? অর্থাৎ চিরকাল বেঁচে থাকবে। তারপর হচ্ছে পৃথিবীতে কেউই কি নয়, পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। অর্থাৎ মানব জাতি চিরস্থায়ী নয়, প্রকৃতির নিয়মের গতিতেই যাবে। লক্ষ্মীটির তোরে কে গান গাবে? শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মী পেঁচা গান গাবে। শিক্ষার্থী বন্ধুরা, জীবনানন্দ দাশ কোথায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়েছিলেন? সেটা আমরা শুরুতেই বলেছিলাম। 1954 সালের 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, চালতা ফুল কি কিসের জলে ভাসবে? প্রশ্ন হতে পারে। আমরা কবিতার প্রথম দিকে চরণে পেয়েছি কিসে? শিশিরের জলে। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা একটু অনুধাবনমূলক প্রশ্নের দিকে এগোই। সেদিনও দেখিবে স্বপ্ন বলতে কবি কি বুঝিয়েছেন? বর্ণনা করো। এখানে 4 থেকে 5 লাইনের উত্তর দিলেই হবে অনুধাবনমূলক। তারপর হচ্ছে মানুষের মৃত্যু পৃথিবীর বহমানবতাকে রক্ষিত করতে পারে না, কেন? ব্যাখ্যা করো। আরেকটা, এই নদী নক্ষত্রের তলে বলতে কবি কি বুঝিয়েছেন? আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে? কবি এশিরিয়া বেবিলনের উদাহরণ দিয়েছেন কেন? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি করলাম? কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি নিয়ে আলোচনা করলাম। নিশ্চয় তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, তাই না বন্ধুরা? তোমরা বাড়িতে বসে, বাসায় বসে কি করবে? যে ক্লাসগুলো হচ্ছে সকল বিষয়ের
সব টিচারদের ক্লাসগুলা মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বাসায় পড়বে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই মহামারী দুর্যোগের সময়। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।